আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সময় সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যতদিন জামাতে ইসলামী থাকবে ততদিন আওয়ামী লীগও থাকবে বলে মন্তব্য করলেন ফরহাদ মজহার। হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের গাড়ি ভাঙচুরের ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। দুবাইয়ের কারাগার থেকে বেনজিরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি গণভোটের রায় বাতিল করে দিয়েছে, শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যতদিন জামাতে ইসলামী থাকবে ততদিন আওয়ামী লীগও থাকবে বললেন ফরহাদ মজহার। বাংলাদেশে যতদিন জামাতে ইসলামীর নাম নিয়ে রাজনীতি থাকবে ততদিন আওয়ামী লীগও থাকবে বলে মন্তব্য করেছেন কবি, চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার। একই সঙ্গে তিনি 1972 সালের সংবিধান বাতিল করে নতুন গণতন্ত্র প্রণয়নের দাবি জানিয়েছেন। রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিট ডিআরইউ মিলনায়তনে 36 জুলাইয়ের অবদান, বিতর্ক, ব্যর্থতার দায় পর্যালোচনা শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। সংলাপের আয়োজন করেন আমার বাংলাদেশ এবি পার্টি। ফরহাদ মজহার বলেন, আমি বারবার একটা কথা বলেছি, যদিও অনেকে এত রাগ করেছেন। আমি বলেছি যতদিন জামাতে ইসলামী থাকবে ততদিন বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে। আমি জামাতে ইসলামীর নাম নিয়ে রাজনীতি করার ঘোর বিরোধী, কারণ ইসলাম আমাদের ধর্ম। তার নীতিগত নৈতিক দিক একটি নতুন রাষ্ট্র ও নতুন সমাজ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তব্যের শুরুতে 1971 সালে মুক্তিযুদ্ধের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ প্রথম একটি রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে বিশ্ব ইতিহাসে আত্মপ্রকাশ করেছেন। এই অর্জনের সঙ্গে কোনো ধরনের আপোষ করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। 1972 সালের সংবিধান প্রসঙ্গে ফরহাদ মজহার বলেন, এ বিষয়ে কোনো আপোষের সুযোগ নেই। তার মতে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য বর্তমান সংবিধানের পরিবর্তে নতুন গণতন্ত্র প্রণয়ন প্রয়োজন। সংবিধানের 7ম অনুচ্ছেদের সমালোচনা করে তিনি আরো বলেন, একদিকে জনগণকে রাষ্ট্র ক্ষমতার মালিক বলা হলেও পরবর্তী অংশে সংবিধানকে জনগণের ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে, যা জনগণের সার্বভৌমত্বের ধারণার সঙ্গে সাংঘর্ষিক। সংবিধান ও গণতন্ত্রের পার্থক্য তুলে ধরে ফরহাদ মজহার বলেন, জনগণ সংবিধানের অধীন নয়। জনগণ চাইলে নতুন গণতন্ত্র প্রণয়ন করতে পারে। তার ভাষ্য, গণতন্ত্রের মাধ্যমে জনগণ রাষ্ট্র, অর্থনীতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত পরিচালনায় মৌলিক কাঠামো নির্ধারণ করে। হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের গাড়ি ভাঙচুর দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে পুলিশি বাধা ও নেতাকর্মীদের গাড়ি ভাঙচুরের ঘটনার উদ্বেগ প্রকাশ করেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রোববার বিকেলে দেববিদ্বার উপজেলা পরিষদে পুরাতন ভবন পরিদর্শন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা মনে করেছিলাম নির্বাচন পরবর্তী সময়ে বল প্রয়োগের মাধ্যমে বিরোধী দলকে দমন যে রাজনৈতিক সংস্কৃতি ছিল তার পরিবর্তন ঘটবে। তবে অপ্রত্যাশিতভাবে একটি নির্বাচিত সরকার ও বিরোধী দলকে দমনের পূর্বের সেই বল প্রয়োগের পথই বেছে নিয়েছেন। এটি অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই তা প্রত্যাশিত নয়। হাসনাত আব্দুল্লাহ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে, কিন্তু বিরোধী দলের কর্মসূচিতে এভাবে বাধা দেওয়া গ্রহণযোগ্য নয়। হবিগঞ্জে আমাদের কর্মসূচিতে পুলিশ দিয়ে বাধা দেওয়া হয়েছে। একই সঙ্গে একাধিকবার আমাদের নেতাকর্মীদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনা অপ্রত্যাশিত এবং রাজনৈতিকভাবে বিএনপির জন্য নেতিবাচক হিসেবে বিবেচিত হবে। দেববিদ্বার পৌর এলাকার সিএনজি স্ট্যান্ড ইজারা প্রসঙ্গে তিনি বলেন, পৌরসভার উন্নয়ন কার্যক্রম সচল রাখতে সিএনজি ও অটোরিক্সা থেকে পৌর কর আদায় করতে হবে। তবে এখতিয়ারের বাইরে কোনো ধরনের অর্থ আদায় করা যাবে না। জিবি বা চাঁদার নামে কোনো চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। প্রশাসনের অনুমোদন এবং নির্ধারিত কর হার ছাড়া কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কোনো স্থান থেকে অর্থ আদায় করতে পারবে না। দুবাইয়ের কারাগার থেকে বেনজিরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুবাইয়ের আদালত থেকে জামিন পেয়েছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ। এ ঘটনায় তার জামিন বাতিল ও তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। এ উদ্দেশ্যে দুবাইতে একটি ল ফার্ম নিয়োগ করা হয়েছে। রোববার রাজশাহীতে পুলিশের সব ইউনিটের অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, বেনজির আহমেদ দুবাইতে আদালত থেকে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন, এটি আমরা শুনেছি। তার জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইতে ল ফার্ম নিয়োগ করেছে। আমরা আশা করছি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে দেশে ফেরত আনতে পারবো। বাংলাদেশ থেকে নিয়োগ করা ল ফার্ম এ ব্যাপারে কাজ করছে। তিনি আরো বলেন, আমরা ল ফার্ম নিয়োগ করেছি, সার্টিফাইড কপিটা জোগাড়ের চেষ্টা করছি। আশা করছি দ্রুত বেইলি জামিন ক্যান্সেল করতে পারবো, দ্রুত তাকে ফিরিয়ে আনতে পারবো। এর আগে রোববার দুপুরে
সাবেক আইজিপি বেনজির আহমেদ জামিনের মুক্তির খবরের বিষয়ে জানতে চাইলে ঢাকা পুলিশ সদর দপ্তর জানায় তাদের কাছে এ ধরনের কোনো দাপ্তরিক তথ্য নেই। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মিডিয়া AHM শাহাদত হোসেন বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই, বিষয়টি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো বলতে পারবে। সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি গণভোটের রায় বাতিল করে দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি সরকার গণভোটের রায় বাতিল করে দিয়েছেন। যেই সরকার দেশের 70% জনগণের গণভোটের রায় বাতিল করে তাদেরকে জনগণের সরকার বলা যায় না। রোববার জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে সায়েন্স ল্যাব মোড়ে অনুষ্ঠিত জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি সরকারকে সতর্ক করে বলেন, কোন ফেসিবাদী সরকারকে বাংলাদেশের জনগণ বেশি দিন বরদাস্ত করেনি, করবেও না। হাসিনার পথে হাঁটলে হাসিনার মতোই বিদায় নিতে হবে। তিনি বলেন, রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য জনগণ জুলাই বিপ্লবে জীবন দিয়েছে, গণভোট সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে। সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আজ হোক বা কাল হোক নাকে খড় দিয়ে গণভোটের রায় বাস্তবায়নে সরকার বাধ্য করা হবে। তিনি আরো বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিতে চায়নি, পরবর্তীতে আন্দোলনের তোপের মুখে নাকে খড় দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিয়ে ক্ষমতা ছেড়ে বিদায় হয়েছিল। এখনো সময় থাকতে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে জুলাই সনদ বাস্তবায়নের বাধ্য করা হবে। অন্তর্বর্তীকালীন সরকার ষড়যন্ত্রের সরকার হিসেবে ভূমিকা পালন করছে উল্লেখ করে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা নিজে স্বীকারোক্তি দিয়েছেন জামায়াতে ইসলামীকে তারা মেইনস্ট্রিম হতে দেয়নি। আরেকজন উপদেষ্টা বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। এতে বোঝা যায় ইউনূস সরকারের অনেক উপদেষ্টা ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত ছিল। তিনি আরো বলেন, জামাতে ইসলামীকে নিয়ে বড় ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। তবে যারাই জামাতে ইসলামীকে নিয়ে ষড়যন্ত্র করেছেন তাদেরকেই নিঃশেষ হতে হয়েছে। কেউ জামাতে ইসলামীর অগ্রযাত্রা থামাতে পারেনি, পারবেও না। 24-এর 1 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে, কিন্তু তারা কেন জামাতে ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে প্রশ্ন রেখে তিনি বলেন, জুলাইয়ের 1 তারিখ থেকে ছাত্ররা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ওই আন্দোলন দমনে রাষ্ট্রীয় পেশি শক্তি ব্যবহার করে। রংপুরে আবু সাইদকে হত্যার খবর ছড়িয়ে পড়লে সারা দেশে আন্দোলন তীব্র আকার ধারণ করে। ছাত্র হত্যার প্রতিবাদে এদেশের কৃষক, শ্রমিক, রিক্সা ভ্যান চালক, কবি, সাহিত্যিক, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক সহ সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী সহ সকল শ্রেণী পেশার সাধারণ জনতা ছাত্রদের সঙ্গে আন্দোলনে যুক্ত হয়। সরকার যখন দেখছে আন্দোলন কোনোভাবেই দমানো যাচ্ছে না, তখন সরকারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শেখ হাসিনা বলেছিল এই আন্দোলনের ছাত্রদের নয়, এই আন্দোলন জামাত শিবিরের। পরবর্তীতে শেখ হাসিনা তার শরিক 14 দলের সঙ্গে আলোচনা করে জামাতে ইসলামী ছাত্র শিবিরকে 1 আগস্ট নিষিদ্ধ করে। জামাতে ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে 3 দিনের মাথায় 5 আগস্ট হাসিনা তার দলবল নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অথচ আন্দোলনে যাদেরকে রাজপথে দেখা যায়নি, যাদের দলের মহাসচিব বলেছিল এই আন্দোলন ছাত্রদের, এই আন্দোলনের সঙ্গে তার দল বা দলের কেউ জড়িত নয়, এখন তারাই দাবি করছে এই আন্দোলনে মাস্টারমাইন্ড তারাই। তিনি প্রশ্ন রাখেন, যদি জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড তারাই হয় তবে জুলাইয়ের চেতনা আকাঙ্ক্ষা কেন তারা ধারণ করতে পারছে না? কেন সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করছে না? কারণ সরকার জুলাই বিপ্লবকে স্বীকার করে না, বিশ্বাস করে না, এমনকি ধারণও করে না।